ডক্টর মারুফ মল্লিক। একটু আনমিউট করবেন। জি, ধন্যবাদ সাগর ভাই, আপনাকে আমাকে এই অনুষ্ঠানে যুক্ত করবার জন্য এবং আমাদের সঙ্গে যারা আছেন বিজ্ঞ আলোচক বৃন্দ এবং দেশের বাইরে থেকে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, কারণ দেশ থেকে তো কেউ দেখতে পারছেন না সেটা আমরাও জানি। সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বাংলাদেশের ইতিহাসের। আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করেছিলাম। আমরা এখন সেই স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করছি, কার্যত এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। সেই দ্বিতীয় মুক্তির যুদ্ধে যারা দেশে লড়াই করছেন, সংগ্রাম করছেন, সবাইকে আমার বিপ্লবী অভিবাদন এবং শুভেচ্ছা। বাংলাদেশের যে সবচেয়ে মানে আপনি যেটা আপডেটটা জানতে চাইলেন, বাংলাদেশের সর্বশেষ খবর হচ্ছে আমরা কিন্তু আসলে বাংলাদেশের বা ঢাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খুব ভালো জানতে পারছি না। যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা বিভিন্নভাবে যোগাযোগ করার কথা বলার চেষ্টা করছি এবং সেই সময় যে খুব ভালো কথাবার্তা বলতে পারছি বা তথ্যের আদান প্রদান করতে পারছি তাও না। যেই কারণে অনেক সময় আমরা হয়তো বা মিস ইনফরমেশনও পাচ্ছি। কিন্তু যাই হোক, যখন আপনার এই ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে সবকিছু বন্ধ করে দেয়া হয়, তখন কিন্তু আসলে সঠিক তথ্যটা প্রদান করা কঠিন হয়ে যায়। তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সবাইকে জানাতে। আমার কাছে এই মুহূর্তে যে আপডেট আছে, আপনারা হয়তো বা জেনে গিয়েছেন যে সরকার রবিবার এবং সোমবার 2 দিন ছুটি দিয়েছে, সরকারি ছুটি ঘোষণা করেছে। এবং আমি যতটুকু জানি যে সন্ধ্যায় প্রাইম মিনিস্টার 3 বাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকেছেন, জিওসিদের ডেকেছেন। এবং আজকে সারাদিন দিনভর বিক্ষোভ হয়েছে। আমি যদি আজকে সারাদিনের সামারি করি, আমাকে যদি সংক্ষেপে বলতে বলেন, আমি বলবো যে কার্যত সরকার পিছু হটেছে এবং আজকেও সরকার পরাজিত হয়েছে। এবং যতই দিন যাচ্ছে সরকার নিজের জন্যই মানে নিজেই গর্তে পতিত হচ্ছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে সরকার পরাজিত হলো। প্রথমটা হচ্ছে যে গতকাল রাত্রে সেনাবাহিনী মোতায়েনের খবর চালানো হলো। তারপরে বৈষম্য বিরোধী যে জোট, কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের যে সংগঠন, সেখান থেকে 3জনকে ধরে নিয়ে গিয়ে বলা হলো যে আমরা সমঝোতা করে, মানে আলোচনা শুরু হয়েছে, এরকম একটা কিছু। হ্যাঁ, এবং ধরে নিয়ে গিয়ে কেন বলছেন? তারা তো আগে থেকে ঘোষণা দিয়েছে সরকারের পক্ষ থেকে যে হ্যাঁ, কোটা আন্দোলনকারীরা একমত হয়েছে, সাড়া দিয়েছে, তারা আলোচনায় বসবে। এরপর এ নিয়েও কিছু আমি সরকারের দ্বিধা- পক্ষ থেকে বলা হচ্ছে যেই 3জনকে ধরে নেওয়া হয়েছে, 3জনের মধ্যে 2জনই কিন্তু পরবর্তীতে বলেছে। তারা তো কোটা আন্দোলনের প্রথম দিক থেকে ছিল, এবং প্রথম নেতৃত্বে ছিল। থেকেই ছিল এবং তারা শুরু থেকেই বলছে যে আমরা এই আলোচনায় তো তারা প্রথমেই রাজি ছিল। যখন এই মুভমেন্টটা শুরু হলো তখন তো আলোচনা হতে পারতো, কিন্তু এখন তারা বলছে যে এত লাশ, এত রক্ত, এর হুম। উপরে দিয়ে গিয়ে তো আমরা এই সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারি না। সরকার যদি শুরুতেই আলোচনা করতো তাহলে কিন্তু বিষয়টা ওইখানে সবার যারা জন্যই গেছে ভালো হতো। তাদের অবস্থাটা কি, আর যারা যায়নি তাদের অবস্থাটা কি, এখানে কি আপনি কোনো কিছু নির্ণয় করতে পেরেছেন কিনা? ওই নেতৃত্বে যারা ছিলেন, সার্জিস আলম, তারপরে হাসানাত আব্দুল্লাহ, তারা সরকারের সাথে আলোচনা করতে গেছে, আবার নাহিদ ইসলাম এবং অন্যরা যারা আছে তারা তাদেরকে আবার গ্রেপ্তার করেছে। এই জায়গাটার ইকুয়েশনটা কি? গ্রেফতার করেছে বলতে নাহিদ ইসলামের বিষয়টা সরকার গুম করে দিয়েছে এখনো। ওনাকে আটক করার পরে ওনার বাবা স্থানীয় থানা, পুলিশ নানা জায়গায় যোগাযোগ করেছেন এবং কোথা থেকেও বলা হয়নি তার সর্বশেষ পরিস্থিতি কি। এবং ডিএমপি থেকে ও, অস্বীকার করা গ্রেপ্তার হয়েছে যে দেখায়? তাকে আটক করা হয়েছে। এবং যেটা হচ্ছে যে এই যে 3জনকে ধরে নিয়ে গেল, এর আগেই কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা কিন্তু অভিযোগ করছিলেন যে তাদেরকে নানাভাবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাপ প্রয়োগ করা হচ্ছে আন্দোলন থেকে সরে আসার জন্য, সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য। বিষয়টা এরকম না যে কোটা সংস্কারের আন্দোলন যারা করছেন তারা শুরু থেকে আলোচনায় আগ্রহী ছিলেন না। তারা হয়তোবা শুরুর প্রথম দিনই একটা আলোচনায় বসলে সুরাহা হয়ে যেত, কিন্তু আমরা যেটা দেখলাম যে প্রথম দিকে সরকারের পক্ষ থেকে খুব গরম গরম কথা বলা হলো, তাদের সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো। এমনকি আমাদের যে প্রধান বিচারপতি, উনি হুম। একটা মন্তব্য করে ফেললেন যে রাজপথের আন্দোলনে আদালতের রায় নাকি বদলায় না। হুম। আমরা তো এখন আভাস পাচ্ছি রাজপথের, আমি যে শুরুতেই বললাম যে সরকার একটা একটা করে নিজের জন্য গর্ত তৈরি করছে বা পরাজিত হচ্ছে। আমরা এই আজকে সারাদিন যে আভাস পেলাম সরকারের মন্ত্রীদের কথাবার্তায়, তারা মনে হচ্ছে আদালতের রায় বদলে যাচ্ছে বা স্থগিত করছে। কালকে 10টায় আদালতে শুনানি হবে, সেটা তো আপনার আগস্ট মাসে হওয়ার কথা ছিল, সেটা এগিয়ে এনেছে। আবার খানিক আগে শুনলাম গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে উবায়দুল কাদের বলেছেন যে 80% মেধা কোটা দিবেন। তার মানে কি, তারা তো কথাবার্তায় তালগোল পাকিয়ে ফেলছেন। 80%, 80% আবার মেধা কোটা কিসের? মেধার তো কোনো কোটা হইতে পারে না।
মেধাবীরা তো সরাসরি চাকরিতে ঢুকবে। তো এইরকম সবকিছু মিলিয়ে সরকার কিন্তু তালগুল পাকিয়ে ফেলছে, এবং সবচেয়েতে পরাজয় হয়েছে সরকারের আজকে। আমি যেটা বলবো, এই যে সেনাবাহিনী নামালেন, 144 ধারা জারি করলেন, এটা কিন্তু কোথাও কেউ মানে নাই। চট্টগ্রামে দেখবেন আপনি জনগণ মাঠে ছিল, সিলেটে মাঠে ছিল, ময়মনসিংহের গৌরীপুরে দুটো পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, নরসিংদীতে ট্রেনে আগুন দিয়েছে কে বা কারা। আর ঢাকায় আপনার থানায় হামলা করা হয়েছে, থানায় আগুন দেওয়া হয়েছে। আপনার রামপুরায় বড় বিক্ষোভ হয়েছে, মিরপুরে পুলিশ এবং আওয়ামী লীগের যৌথ শক্তিকে ধাওয়া দিয়েছে, ধাওয়া দিয়ে জনগণ হটিয়ে দিয়েছে। আমরা অসমর্থিত সূত্রে জানতে পারছি যে ঢাকায় বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে বিক্ষুব্ধ জনতা হত্যা করেছে। এগুলোর সত্যতা আমরা জানি না, কিন্তু আমরা যদি সার্বিক পরিস্থিতি বিবেচনা করি তাহলে বলতেই হয় যে সরকার খুব একটা সুবিধাজনক অবস্থায় নাই। এই আমি আমি যেটা বলতে চাচ্ছি যে আজকের যে পরিস্থিতি গেল, আজকের যে ঘটনাটা ঘটলো, সারাদিন যে বিক্ষুব্ধ জনতা, এবং শেষ পর্যন্ত সরকার কিন্তু বাধ্য হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, ছুটি দিতে। তার মানে সরকারের যত মেকানিজম ছিল, পুলিশ বাহিনী বলেন, র্যাব বলেন, ছুটি বিজিবি, তো দিয়েছে অলরেডি, দুদিনে ছুটি দিয়েছে। আর তাছাড়া মানে আপনি মানে কি, বলছেন এটা তো সরকারের আর্মি নৈতিক বর্তমানে পরাজয়। রাস্তায় আছে, বর্তমানে আর্মি। রাস্তায় আর্মি আছে, কিন্তু কোথাও যে আর্মি জনসাধারণের প্রতি মারমুখী ছিল বা জনসাধারণকে ক্ষতি করেছে বা জনসাধারণকে কোনোভাবে আতঙ্কগ্রস্ত করেছে, এটা কিন্তু প্রমাণিত হয় নাই। এরকম কোনো ঘটনা আমরা শুনিও কিন্তু নাই। কিছু কিছু খবরে তো কিছু কিছু পত্রিকা এসেছে যে এক থমথমে অবস্থা, রাস্তায় তেমন মানুষ দেখা যায়নি, দোকানপাট কিছু খোলা ছিল। এটা আহ হচ্ছে সরকারপন্থী গণমাধ্যম এটা প্রচার করছে যে না, মানুষজন ঘর থেকে বের হয় নাই, বা ধরেন যে থমথমে পরিস্থিতি, এবং ওরা দেখাচ্ছে যে সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে। এর বিপরীতে আমরা পেয়েছি বদ্দারহাটে সেনাবাহিনীর গাড়ির লোকজন ফিরিয়ে দিচ্ছে। আপনার মিরপুরে মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, উত্তরে আজকেও বিক্ষোভ হয়েছে। তো ওই এবং বাংলাদেশের গণমাধ্যম তো এই মুহূর্তে নিয়ন্ত্রিত। আপনাকে আমাদের তো বুঝতে হবে যে এই জায়গায় সরকার ইন্টারনেট, টেলিফোন সব বন্ধ করে দিয়েছে। সেই হুম, জায়গায় এই মুহূর্তে তো গণমাধ্যমের পক্ষে ঢাকা থেকে প্রকৃত চিত্রটা পাওয়া সম্ভব না। আর ঢাকায় যারা অবস্থান করছেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি, তারাও তো ঢাকা থেকে সংবাদ পাঠাতে পারছেন না। হুম। বাংলাদেশের পরিস্থিতি কার্যত এখন 1971 সালের চাইতেও খারাপ। 1971 সালে ঢাকায় যেসব বৈদেশিক সংবাদদাতা ছিলেন, বিবিসি সংবাদদাতা বা নিউ ইয়র্ক টাইমস, তবে গার্ডিয়ানের, একটু একটু জানতে চাই মানে আর্মির ভূমিকা কি? আর্মির ভূমিকা মারমুখী পুলিশের মতো? পুলিশের যে প্রতি যে অভিযোগ রয়েছে, পুলিশ গুলি করে অনেককে হত্যা করেছে, হত্যাকাণ্ডের সংখ্যা বা নিহতের সংখ্যাও আপনার কাছে এগুলো জানতে চাই। সেই অবস্থায় কি অবতীর্ণ আর্মি হয়েছে কিনা, নাকি আর্মির অবস্থান একদম সম্পূর্ণভাবে নীরব এবং আপনার স্বাভাবিক পর্যায়ে রয়েছে? তারা কতটুকু কি ভূমিকা রয়েছে বলে? আজকে যেটা আমরা সর্বশেষ আপডেট পাচ্ছি যে আর্মি পথে মাঠে ছিল, তারা টহল দিয়েছে, জনগণকে কিছু কিছু জায়গায় তল্লাশি করেছে, কিন্তু ওই যে পুলিশ বা র্যাব, বিজিবি সরাসরি যেভাবে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করছে, আর্মি সেই ভূমিকায় অবতীর্ণ হয় নাই। আমরা এখন পর্যন্ত আর্মি কর্তৃক কোনো নাগরিককে হত্যা বা গুলি করার তথ্য পাইনি, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। দু এক জায়গায় হয়তো বা হয়েছে, কিন্তু পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলাকারী বাহিনী যেভাবে ম্যাসিভ একদম হুম, মানুষকে গুলি করে পাখির মতো মারতো, সেটা আমার মনে হয় যে আর্মি করে নাই। এই জায়গায় আমি বলবো যে সরকার আশাহত হয়েছে। সরকার মনে করেছিল যে সেনাবাহিনী নামালে হুম, একদম মানে কাকপক্ষীয়, ঢাকা শহরে একটু শব্দ করবে না, একদম নিরিবিলি থাকবে, সেরকম পরিস্থিতি আসলে ছিল না। এবং আমি আবার যেটা বলছি যে ঢাকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা বিস্তারিত জানি না। আমরা যদি বিস্তারিত জানতে পারতাম, আমরা জানতাম যে ঢাকার পরিস্থিতি আসলে আরো ভয়াবহ। আপনি যে মৃতের সংখ্যা বললেন, বিবিসিতে বলা হচ্ছে 103 জন, এবং বার্তা সংস্থা, ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে খুব সম্ভবত 115 জন। কিন্তু আমাদের কাছে যেসব তথ্য আসতেছে, আমরা চেক করতে পারছি না, হুম, সেখানে কিন্তু মৃতের সংখ্যা আরো বেশি। যেমন সরকারি এই মুহূর্ত পর্যন্ত স্বীকার করেছে যে একজন পুলিশ মারা গিয়েছে, কিন্তু আমরা গত 2 দিন ধরে কিন্তু পুলিশ সদস্য, র্যাব বা বিজিবি সদস্যদের হতাহত হওয়ার খবর পাচ্ছি, ভিডিও দেখছি। আমরা একটা ভিডিও দেখেছি যে একটা র্যাব সদস্যকে খুব নির্মম ভাবে মারা হচ্ছে, বেদম প্রহার করা হচ্ছে গাড়ির ভিতরে। ওনার কি হয়েছে সর্বশেষ পরিস্থিতি আমরা তো জানি না। তো এই যে আমরা যে সর্বশেষ পরিস্থিতি, আমার মনে হচ্ছে ঢাকা শহর এক খুবই, ধরেন, খুবই না, ঢাকায় আসলে, বাংলাদেশে আসলে এখন গণহত্যা হচ্ছে। এই গণহত্যার আচ্ছা, তথ্য এই গণহত্যার প্রেক্ষিতে আন্দোলনকারীরা কি এখনো মাঠে আছে, রাজপথে আছে, নাকি তারা পিছিয়ে গেছে মোটামুটি?
অনেকটাই তারা এখন ঘরে বসে গেছে, এরকম অবস্থানে চলে গেছে না নাকি না, আন্দোলন? তারা তো মাঠে আছে। তারা মাঠে না থাকলে ঢাকা শহরে সারা দেশে যে বিক্ষোভ আন্দোলন হয়েছে, আজকেও খুব সম্ভবত বিভিন্ন গণমাধ্যম বলছে 15 জন মারা গিয়েছে। তারা পথে না নামলে মারা গেল কিভাবে? বাড়িতে বসে তো আর কেউ মারা যায়নি, তারা পথে নেমেছে। পুলিশ আর্মি, সরি আর্মি না, পুলিশ বিজিবি র্যাব তাদেরকে হয়তো বা গুলি করেছে বা কোনো সংঘর্ষ হয়েছে, সেখানেই তো তারা মারা গিয়েছেন। এটা তো আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি। তো মাঠে আছে আন্দোলন, মাঠে আছে আন্দোলন চলছে। এবং আরো যেটা একটা তথ্য, যে খুব সম্ভবত এই যে আন্দোলনকারীদের সেনাবাহিনী দমন করতে মাঠে নামবে কিনা, মানে মাঠে তো নেমেছে, বা ওইভাবে তারা সক্রিয় ভূমিকা পালন করবে কিনা, এটা নিয়ে খুব সম্ভবত সামরিক বাহিনীর মধ্যে এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব বা বিভাজনের তৈরি হয়েছে। আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সামরিক বাহিনীর লোগো ব্যবহার করে একটা চিঠি ঘুরে বেড়াচ্ছে, যেটাতে কোনো স্বাক্ষর নেই, কিন্তু ওনারা বলার চেষ্টা করছেন যে ওনারা এই যে শিক্ষার্থী বা দেশের যে সন্তান, এদের বিরুদ্ধে আসলে অস্ত্র ধারণ করবেন না, বা তাদের উপর কোনো নির্যাতন দমন হলে সেটাও তারা মানবেন না। এই চিঠিটা যে বেরিয়েছে, এটা ধরেন কে বা কারা ছড়িয়েছে আমরা জানি না, তবে গতকাল থেকে আমরা একটা গুঞ্জন শুনছি যে সেনাবাহিনীর মধ্যে কিন্তু নানা ধরনের মতবিরোধ আছে। এবং সেনাবাহিনীর যেসব সাবেক কর্মকর্তা বা অফিসারদের সঙ্গে আমাদের কথা বলবার সুযোগ হয়েছে, তারা এটাও বলেছেন যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার, উনি অত্যন্ত ভদ্রলোক এবং অত্যন্ত সজ্জন লোক। হয়তোবা উনি শেষ পর্যন্ত উনার হাত দিয়ে এই যে আমাদের যে এই গণ আন্দোলন চলছে, সেই গণ আন্দোলনে ওনার হাত দিয়ে সামরিক বাহিনীর হাত এদের রক্তে রঞ্জিত হবে না, আমরা সেটাই আশা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা একটু সেটাই আশা করছি। আরেকটু কনফার্ম হতে চাই, আমাদের সাথে রয়েছে জনাব মেজর সিদ্দিক। আপনার কাছে একটু জানতে চাই মেজর সাইদ সিদ্দিক, একটু দয়া করে বলবেন যে আসলে কোন ভূমিকা আছে এই আমাদের সেনাবাহিনী বর্তমানে? তারা রাজপথে আছে এবং সরকার তাদেরকে নামিয়েছে আন্দোলনকে কন্ট্রোল